সাইবার সিকিউরিটিতে আমাদের আসলে স্টেগানোগ্রাফিটা কেন দরকার? তো এইখানে ফার্স্টে যদি আপনারা দেখেন, সেকেন্ড লাইন যেটা বা হচ্ছে টাইটেল লাইনের নিচে, হাইডিং দ্য ভেরি এক্সিস্টেন্স অফ মেসেজ বাই ওয়েভিং ইট ইনটু দ্য ডিজিটাল ফেব্রিক অর এভরিথিং ফাইল বা এভরিডে ফাইল, মানে কি আসলে? এটা আসলে জাস্ট কিছুই না, একটা ফ্যান্সি টাইটেল দেয়, যে টাইটেল নিচে সাবটাইটেল, যে আমরা আমাদের বেসিক যে এভরিডে ফাইলস গুলো আছে এগুলার থ্রুতে আমরা আমাদের ইনফরমেশন গুলোকে হাইড বা মেসেজ গুলোকে হাইড করতে পারি নাকি। তো এইটাই এখানে বলা আছে যে স্টেগানোগ্রাফি ইজ দ্য আর্ট অ্যান্ড দ্য সায়েন্স অফ কনসিলিং মেসেজ অর ইনফরমেশন উইদিন আদার নন সিক্রেট ডাটা। মানে হচ্ছে ক্রিপ্টোগ্রাফিতে আমরা নর্মালি দেখে আসছি কি, আমাদের কাছে একটা ডাটা ছিল, আর এই ডাটাটা আমরা হচ্ছে বিভিন্ন ওয়েতে এনক্রিপশন করে অন্য একটা ফরম্যাটে রূপান্তর করে ফেলছিলাম, যাতে হচ্ছে এটা সরি আনঅথরাইজড কেউ অ্যাক্সেস না করতে পারে প্লাস হচ্ছে এটার মিস ইউজ না করতে পারে, না দেখতে পারে। বাট স্টেগানোগ্রাফির জিনিসটা কি, এই প্রসেসে আমরা ডাটাটাকে সম্পূর্ণ হিডেন বানায় ফেলি, বা হচ্ছে এগুলো আমাদের খালি চোখে দেখে আসলে বুঝার মতো থাকে না এখানে আদৌ কোনো ডাটা আছে কি নাই। নর্মালি ক্রিপ্টোগ্রাফিতে কি হয়েছিল, আপনাদের কি মনে আছে আমরা যখন এটাকে কনভার্ট করছিলাম একটা নর্মাল টেস্টকে, এটা কোন টেস্টকে রূপান্তরিত হয়েছিল? প্লেন টেস্টকে কনভার্ট করলে এটা কোন টেস্ট? ওকে, এখন সাইফার টেক্সট যেটা ছিল ওইটা কিন্তু দেখে আমাদের চোখে একটা আলাদা অনুভূতি দিত যে না, এখানে হয়তো কিছু একটা আছে। আমি এটা বুঝতে পারতেছি না, বাট মেবি এখানে কিছু থাকতে পারে, তাই না? তো লাস্ট দিন আমি আপনাদেরকে ইউজ কেসটাও দেখাইছিলাম যে সাইফার টেক্সট বা ক্রিপ্টোগ্রাফি আমাদের কেন জানা দরকার। স্টেগানোগ্রাফির ক্ষেত্রে যদি আমরা বলি, এটাকে আমরা ঠিক ওইভাবে আমাদের বাউন্ডারিতে ফালাইতে পারি না কেন? স্টেগানোগ্রাফি আপনাকে ডাইরেক্ট পেনিট্রেশন টেস্টিং এ কোনো হেল্প করবে না, বা আপনি হচ্ছে একটা ওয়েবসাইট অ্যাটাক করবেন, ওইখানে হচ্ছে আপনি স্টেগানোগ্রাফির কোনো ইউজ পাবেন না। বাট এই টপিকটা আমাদের সিলেবাসে আছে, কারণ আমার মতে হচ্ছে এই জিনিসটা আপনাদের কিছুটা ধারণা থাকা দরকার। কারণ স্টেগানোগ্রাফি রিলেটেড প্রচুর পরিমাণে রিসার্চ হয়ে থাকে, প্লাস প্রজেক্টও হয়ে থাকে। আর স্টেগানোগ্রাফি আপনার এইভাবে ডিরেক্ট না থাকলেও স্টেগানোগ্রাফি খুব মজার, মজার না ঠিক, মানে ইন্টেনশনালি ইউজ করা যায়। লাইক মনে করেন আপনি একটা ডিজিটাল ফরেন্সিকের কাজ পাইলেন, বা আপনি একটা অপরাধীর পিসি হচ্ছে ঘাটার পাইলেন, কাজ পাইলেন। তখন আপনি দেখলেন নর্মালি সে আরেকটা ইউজারের সাথে কথা বলছে, বাট বেসিক কথাবার্তা হয়েছে, বা হচ্ছে কোনো নর্মালি ইমেজ আদান প্রদান করছে, যা বা মানে বাহ্যিক দৃষ্টিতে খুবই নর্মাল। কারণ হতে পারে সে একটা জায়গাতে ঘুরতে গিয়েছিল, ওই ঘুরতে গিয়ে ওইখানের একটা ইমেজ দিয়েছে, এটা কি খুবই নর্মাল না? আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে এরকম ছবি শেয়ার করেন না, বা ভিডিও শেয়ার করেন না? তো এখন এই নর্মাল জিনিসের মধ্যে কিভাবে কোনো কোনো জিনিস হিডেন থাকতে পারে, এই যে আর্টটা আছে বা এই যে প্রসেসটা আছে, এটাই হচ্ছে আপনার স্টেগানোগ্রাফি, বা এটা সম্পর্কে আমরা আজকে জানবো। তো যেটা বলতেছিলাম, আমরা একটা এক্সাম্পলই দেখি শুরুতে, তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। আজকে আমার পিসি খুবই স্লো, কারণ আমি লাস্ট 7-8 দিন ধরে আমার পিসিটা অফ করে নেই, এজন্য একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা, এইখানে কি লেখাগুলো কি আপনারা পড়তে পারতেছেন? একটু কেউ পড়বেন কাইন্ডলি। এটা আপনার কি মনে হয়, এখানে কোনো মানে হিডেন ইনফরমেশন থাকতে পারে?
নর্মালি তো এটা ক্রিপ্টোগ্রাফি না, আমরা বুঝতে পারতেছি তাই না? কারণ এটা কোনো ইয়ার কারণে আমি খালি চোখে পড়তে পারতেছি। তো এইখানে কি কোনো ইস্যু থাকতে পারে, আপনার কি মনে হয় বা আপনাদের কি মনে হয়? তো এখন এইটা আসলে একটা নর্মাল টেক্সট হতে পারে। তো এই টেক্সটটাকে আসলে যেই পদ্ধতিতে একটা হিডেন টেক্সটকে এই টেক্সটের মাধ্যমে মানে লুকায় রাখা হয়েছে বা হচ্ছে আহ এনক্রিপশন করা হয়েছে, এনক্রিপশন তো না, ঠিক এমবেড করা হয়েছে, এটাকে বলা হয়ে থাকে স্টেগানোগ্রাফি। এখন আমি এই জিনিসটা কপি করি। এখন এটা আমি কপি করে নিলাম। কপি করার সময় আপনি একটা জিনিস দেখেন তো, ঠিক আছে এটা নর্মাল টেক্সট, বাট একটু কি যে আমাদের অ্যালফাবেট গুলো আছে এগুলো একটু, কোনোটা একটু বোল্ড, কোনোটা একটু নর্মাল লাগতেছে না? তো দেখা, তো আমি যেহেতু অলরেডি স্টেগানোগ্রাফি নিয়ে কাজ করি, আমি এটা দেখেই বুঝতে পারতেছি এটাকে বলা হয় টুইটার স্টেগানোগ্রাফি। ঠিক আছে? তো জিনিসটা এমন না যে আপনি দেখ, এই যে স্টেগানোগ্রাফির যেই প্রসেসটা বা সিস্টেমটা হয়েছে, এখানে আমরা ইউজ করেছি, এটাকে বলা হয়ে থাকে টুইটার স্টেগানোগ্রাফি। ঠিক আছে? এই টুইটার স্টেগানোগ্রাফি আপনি ইউজ করে আপনি যে কোনো টেক্সটকে বা যে কোনো নর্মাল কোনো ডাটাকে আপনি লুকায় রাখতে পারেন আরেকটা ডাটার মাঝখানে। আমরা এটাকে ডিক্রিপশন করে দেখি। হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে একটু ইজি হবে। আচ্ছা দেখেন, এখানে আমি টুইটে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, তাই না? বাট এখানে আমার কিন্তু কোনো হিডেন মেসেজ নাই, আছে কি? মানে এই যে হ্যালো ওয়ার্ল্ডটা, এটার ভিতরে কোনো মেসেজ এমবিট করা নাই। যদি থাকতো আমি এটা বুঝতে পারতাম। এখন আমি যে কপি করে নিয়ে আসছিলাম ওইটা একটু পেস্ট করি। কোনো হিডেন মেসেজ কি দেখা যাচ্ছে এখানে? জি ভাইয়া, কিডন্যাপ বাই হচ্ছে ইরাটিস না কি লেখছে এটা। তো এখানে হিডেন মেসেজটা হচ্ছে আপনার কিডন্যাপড বাই পাইরেটস। ঠিক আছে? তো এইভাবে আসলে অনেক টুলস আছে, এই টুলস গুলো ইউজ করে আমরা এই কাজগুলো করতে পারি, প্লাস এই টুলস গুলো আমরা বানাইতেও পারি যদি হচ্ছে আমরা অ্যালগোরিদম গুলো বুঝি যে এটার অ্যালগোরিদমটা আসলে কিভাবে কাজ করে। ওইভাবে আমরা টুলস গুলো বানাতে পারি। শুধুমাত্র এইটা না যে হচ্ছে আপনার এই প্রসেসেই করতে হবে, আরো অনেক ধরনের প্রসেস আছে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। মনে করেন এখানে আপনি আরো ধরনের ইয়ার হিডেন করতে পারেন। এটা হচ্ছে এনকোডিং এর প্রসেসটা বা হচ্ছে লুকায় রাখার যে প্রসেসটা। এটাকে চেঞ্জ করে দিই। তো দেখেন, এইখানে হচ্ছে এইখানের যে টেক্সটটা আছে, এটা হচ্ছে আপনার স্টেগো টেক্সট। ঠিক আছে?
আর এইটা হচ্ছে আপনার হিডেন মেসেজ, যেটাকে আমরা পেলোড বলে থাকি। আর এটা হচ্ছে আপনার নর্মাল টেক্সট, যেটার আন্ডারে হচ্ছে আপনি হিডেন টেক্সটটা রাখতে চাচ্ছেন। তো এইভাবে আমরা হচ্ছে ইজিলি কোনো নর্মাল জিনিসের ভিতরে হচ্ছে আমরা আমাদের কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো রাখতে পারি। স্টেগানোগ্রাফি আসলে মেইনলি সামরিক যে ইয়াগুলা থাকে আমাদের, মিলিটারি বা হচ্ছে আপনার নেভি, আর্মি, ওরা ম্যাক্সিমাম ইউজ করে থাকে। এইটার হিস্টোরিটা অনেকটাই ক্রিপ্টোগ্রাফির মতোই। আপনারা যদি শুনে থাকবেন, আপনারা কেউ যদি ছোটকালে গোয়েন্দাদের বই পড়ে থাকবেন বা পড়েছেন, এমন কেউ থাকলে আপনাদের মনে থাকার কথা, ওইখানে গোয়েন্দারা কি করতো, লেবুর রস দিয়ে হচ্ছে কাগজে লিখে রাখতো। তো হচ্ছে ওইটাকে যখন হচ্ছে আবার তাপের মধ্যে ধরা হতো, তখন ওই লেখাটা পড়া যেত। তো ওই যে প্রসেসটা আমরা তখন পড়ে আসছি ছোটকালে, এটা এক ধরনের স্টেগানোগ্রাফির আন্ডারেই পড়ে। তো আপনারা মনে হয় বুঝতে পারছেন ব্যাপারটা, আমি কি বুঝাইতে পারছি? তো এইখানে স্টেগানোগ্রাফির সাথে ক্রিপ্টোগ্রাফির কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে, যেটা আমরা বলে বলে আসছি অলরেডি প্রিভিয়াস জিনিসে, যে আমার কাছে কোনো একটা ডাটা আছে, বাট এই ডাটাটা রিডেবল না, ভিজিবল, মানে আমার চোখের সামনে আছে, বাট ডাটাটা হচ্ছে রিডেবল না। ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। আর স্টেগানোগ্রাফির ক্ষেত্রে জিনিসটা এমন হয় যে আমি সিক্রেটটা দেখতেই পাচ্ছি না, যে যে জিনিসটা আমি আড়াল করার চেষ্টা করতেছি বা আনঅথরাইজড অ্যাক্সেস থেকে বাঁচায় রাখার চেষ্টা করতেছি, ওই জিনিসটা একবারে সবার চোখের সামনে ইনভিজিবল অবস্থায় আছে, যেটা আমরা অলরেডি প্রিভিয়াসলি বলে আসছিলাম। ধরেন, মনে করেন আমি হচ্ছে হিউজ পরিমাণ ডাটা, যেটা হতে পারে কোনো ধরনের কি বলে এটাকে, স্মাগলিং টাইপের বা হচ্ছে কোনো ক্রাইম টাইপের ডাটা গুলা যেগুলো আছে, এগুলা যদি আমরা কোনো অডিও বা হচ্ছে টেক্সট বা হচ্ছে ইমেজের মাধ্যমে আদান প্রদান করে থাকি, তখন কিন্তু খালি চোখে যেহেতু ধরা পড়ার চান্স নাই, তো অপরাধীরা এই ক্ষেত্রে ইজিলি বেঁচে যাইতে পারে। আর প্লাস হচ্ছে মিলিটারি ইন্টেলিজেন্সে যখন এই জিনিসগুলো ইউজ হয়, তখন শত্রুপক্ষ দেখলেও সে বুঝতে পারতেছে না, সে বুঝতে চাচ্ছে ঠিক আছে নর্মালি রেকি করতেছে, রেকি করার ছবি পাঠাইতেছে। তো ওই জিনিসগুলা কোনো ইয়ে নাও থাকতে পারে, বাট যেহেতু স্টেগানোগ্রাফির টার্মটা আছে, জিনিসগুলা ঘাটায় দেখা হয়। তো এখানে কিছু কমন স্টেগানোগ্রাফির টার্মস আছে, এটা আমরা অলরেডি পড়ে আসছি বা শুনে আসছি তখন। কভার অবজেক্ট, যেটা হচ্ছে অরিজিনাল যে ফাইলটা আছে আমার, মানে হচ্ছে সেটা ইমেজ হতে পারে, অডিও হতে পারে বা ভিডিও হতে পারে, ওই যে অরিজিনাল যে ফাইলটা আছে, ওই ফাইলটা হচ্ছে আমার কভার অবজেক্ট। এই কভার অবজেক্ট দিয়ে আমি হচ্ছে আমার যেই পেলোডটা আছে বা সিক্রেট ডাটাটা আছে ওইটাকে লুকায় রাখি। স্টেগো অবজেক্ট জিনিসটা কি, যে ফাইলটা আমি ক্রিয়েট করতেছি নতুন করে, বা কভার অবজেক্ট আর পেলোড ইউজ করার পরে ফাইনালি আমি যে স্টেগো অবজেক্টটা পাচ্ছি, সেটা হচ্ছে আমার ওয়েট এ মিনিট, যেটা বলতেছিলাম, যে কভার অবজেক্ট আর পেলোড ইউজ করার পরে ফাইনাল যে ফাইলটা আমি পাচ্ছি, ওইটা হচ্ছে আমার বলা যায় স্টেগো অবজেক্ট। আর কমন ক্যারিজ বলতে আমরা বুঝাচ্ছি যে আমরা কোন কোন জিনিস ইউজ করে এই ডাটাগুলোকে হিডেন রাখতে পারি, যে বা আমাদের পেলোড গুলাকে ক্যারি করতে পারি। ইমেজ হতে পারে জেপিজি, পিএনজি অথবা বিএমপি ফরম্যাটে, অডিও হতে পারে বিভিন্ন MP4 বা ওয়াব ফাইল হতে পারে, ভিডিও হতে পারে, বা নেটওয়ার্কের যে হেডার গুলা থাকে ওই হেডার গুলাতেও আমাদের ডাটা গুলা থাকতে পারে। এখন আপনারা বুঝতে পারছেন ক্রিপ্টোগ্রাফি আর স্টেগানোগ্রাফির মধ্যে ডিফারেন্সটা আসলে কি? হ্যাঁ, জিনিসটা এমন না যে ডিপ, দুইটাই আসলে দুইটা টার্মস আছে। আপনারা কোনটার ক্ষেত্রে কমফোর্টেবল, ডাটা গুলার
এনক্রিপশন বলেন বা হাইড করে রাখার ক্ষেত্রে বলেন, এটা এক একজন এক একটা ইউজ করে থাকে। তো স্টেগানোগ্রাফি জিনিসটা হচ্ছে, মনে করেন আপনি ওয়েবসাইটের মধ্যে ঢুকলেন, ডিরেক্ট স্টেগানোগ্রাফির ইউজ ওইভাবে আপনি দেখতে পারবেন না। বাট আপনি যখন ডিজিটাল ফরেনসিক করবেন বা ফরেনসিক ইনভেস্টিগেশন করবেন, ওই ক্ষেত্রে আপনার স্টেগানোগ্রাফির জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ হতে পারে আপনার যেই সাসপেক্ট আছে, ওই সাসপেক্ট আপনার নর্মালি কোনো জিনিস ইউজই করতেছে না, সে হচ্ছে ইমেজের থ্রুতে এই ডাটাগুলা হচ্ছে আপনার ক্যারি করতেছে বা হচ্ছে ডাটাগুলা হচ্ছে পাস করতেছে। এই হচ্ছে ব্যাপারটা। ওকে, আমরা যদি নেক্সটে যাই, কারণ কিছু টুলস আছে স্টেগানোগ্রাফির ক্ষেত্রে যেগুলো খুবই কমন। এই কমন টুলস গুলো আজকে আমরা একটু দেখার ট্রাই করব, যাতে আমরা এগুলা ফিউচারে হচ্ছে লাগলে ইউজ করতে পারি। আর টার্মস গুলো যদি আমাদের জানা থাকে, এনি টাইম আমাদের এটা কমফোর্ট জোনে নিয়ে যাবে ফিউচারে যে কোনো কাজে। তো এই ক্ষেত্রে আপনার স্টে গাইড আছে, ওপেন স্টেগো আছে, এক্সিফ টুল, বিনওয়াক। স্টে গাইড জিনিসটা কি? স্টে গাইড এমন একটা টুল যেটা হচ্ছে কমান্ড লাইন বেসে, বা আমরা যে হচ্ছে টার্মিনাল ইউজ করে থাকি, ওই টার্মিনাল ইউজ করে যে কোনো হিডেন জেপিজি অথবা ওয়াব ফাইলকে আমরা হচ্ছে আপনার ভিতরে কোনো যদি ডাটা এমবেড অবস্থায় থাকে ওগুলোকে এক্সট্রাক্ট করতে পারি। এক্সট্রাক্ট করার পাশাপাশি আমরা ডাটা এমবেডও করতে পারি। ওপেন স্টেগো এটা একটা টুল, যেটা কমান্ড লাইন বেসড না, ডিরেক্ট হচ্ছে আপনার গুই বেসড। এটা যদি ইনস্টল করি, ওইখানে হচ্ছে আমরা ফাইল আপলোড করতে পারি, ফাইল আপলোড করে ওইটাকে স্টেগো অ্যানালাইসিস করতে পারি। এক্সিফ টুল, এক্সিফ টুলটা হচ্ছে আমরা যে কোনো একটা ছবি যে দেখি, আপনারা তো শুনে থাকবেন যে, ধরে নেন আপনি ফেসবুকে একটা ছবি দেখলেন, তাই না? তো বলা হচ্ছে যে এই ছবিটা আজকে আপলোড করা, যেমন ধরে নেই যে ইরান আর আমেরিকার যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হওয়ার পর একটা ছবি আপনার সামনে আসলো, এই ছবিটা হচ্ছে যে আপনার কি বলে এটাকে, যে আজকের। বাট আপনি ওইটার স্টেগো অ্যানালিসিস করে দেখলেন এই ছবিটা আরো অনেক 3 বছর আগের। তখন কিন্তু আপনি অরিজিনাল ছবি এটা কিনা এটা বুঝতে পারবেন। যদিও আমরা ফেসবুকে নর্মালি যে ছবিগুলো দেখি, ওই ছবিগুলো আপলোড দেওয়ার পর আমাদের ফাইলের ডাটা চেঞ্জ হয়ে যায়, সো ওইগুলাকে অ্যানালাইসিস করে আমরা এক্সাক্ট ডাটাটা পাবো না। বাট নর্মালি মনে করেন হচ্ছে আপনি একটা ইমেজ পাইলেন, ইমেজ পাওয়ার পর এই ইমেজটা কোন ডিভাইস দিয়ে তোলা হয়েছে, প্লাস এই ইমেজটা কোন জায়গায় তোলা হয়েছে, ল্যাটিটিউড কি, লন্ডিটিউড কি, এই সব জিনিস আমরা এক্সিফ টুল দিয়ে বুঝতে পারি। প্লাস হচ্ছে এটার ভিতরে আরো হিডেন ইনফরমেশন থাকলে ওইটাও আমরা দেখতে পারি। আর বিনওয়াক, এটা হচ্ছে লিনাক্স বেসড টুল। এটা আমাদের বিনওয়াক নর্মালি থাকেই লিনাক্সে, বাট কারো যদি না থাকে আমরা এটা ইনস্টল করে নিতে পারবো একটা কমান্ড দিয়েই। তো এইগুলার প্র্যাকটিক্যাল ইউজ আমরা দেখবো। আমার মনে হয় এইভাবে আসলে থিওরিটিক্যালি পড়ে কিছু বোঝার ওয়ে থাকে না। চলেন আমরা প্র্যাকটিক্যাল কিছু জিনিস দেখি। তো টেক্সট দিয়ে যেহেতু শুরু করছি, আমরা আরেকটা টেক্সট ফাইল ওপেন করি। আরে, এটার মধ্যে তো কিছু নাই। আচ্ছা, আপনাদের কি মনে হয় এখানে আদৌ কিছু নাই? দেখতে পাচ্ছি না তো স্যার কিছুই। আচ্ছা, এখন হতে পারে এটা যেহেতু স্টেগানোগ্রাফির ক্লাস, এখানে অবশ্যই কোনো জিনিস থাকতে পারে যেটা স্টেগানোগ্রাফি ইউজ করে করা হয়েছে, তাই না? তাহলে না, এটাকে আমরা সবগুলা সিলেক্ট করি কন্ট্রোল A দিয়ে। কিছু কি দেখা যাচ্ছে? আমি যদি হচ্ছে এটাকে সিলেক্ট করি, তখন কিন্তু অনেক কিছু সামনে আসতেছে। এগুলাকে আমি যদি এখন সিলেক্ট করি, সিলেক্ট করে আপনাকে দেখাই, দেখতে পাচ্ছেন এইখানে আসলে কিছু নাই।
এখানে খালি চোখে কিছু দেখা যাচ্ছে না, বাট আসলে এখানে কিছু না কিছু আছে। এই যে প্রসেসটা আছে এটাকে বলা হয়ে থাকে হোয়াইট স্পেস ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আপনাদেরকে আমি লাস্ট ক্লাসে কিছু টুল দেখাইছিলাম, আপনাদের মনে আছে? ডিকোড সাইফার আইডেন্টিফায়ার এক টুল ছিল। তো ডিকোডটা শুধুমাত্র আমাদেরকে ক্রিপ্টোগ্রাফির কোনো জিনিস বুঝতে সাহায্য করে এমন না, স্টেগানোগ্রাফির অনেক জিনিসও আমরা এই ডিকোড ইউজ করে বুঝতে পারি। দেখেন এখানে কি বলতেছে, এটা হচ্ছে হোয়াইট স্পেস ল্যাঙ্গুয়েজ, মানে এই লেখাটা লেখা হয়েছে ঠিকই, বাট অনলি স্পেস ইউজ করে। মানে আমি যে লেখাটাই লিখছি এটা স্পেসে কনভার্ট করে দিয়েছি আমি, এবং এইটার আন্ডারে যে হিডেন টেক্সট আছে এখন আমি এটা পড়তে পারতেছি। যে চায়না হ্যাজ লঞ্চ টু ইনভেস্টিগেশন ইনটু ইউএস স্টেট প্র্যাকটিসেস and foreign officials discusses Middle East stability on the sidelines of the G7। দেখেন এত বড় একটা টেক্সট আছে এবং এটা হইতে পারে 2 লাইন, 3 লাইন, 5 লাইন, 10 লাইন, কয়েক শত পৃষ্ঠাও হইতে পারে। এটাকে আমি যদি নর্মালি সোজা কথা ইনভিজিবল করে দেই হোয়াইট স্পেস দিয়ে, তাহলে কিন্তু আমার এই ডাটাগুলো যত আমি পাস করি কেউ এগুলো পড়তে পারবে না। কারণ তার খালি চোখে সে দেখতে পাচ্ছে যে নর্মাল একটা খালি টেক্সট পাঠাই দিছি, হয়তো ভুলে পাঠাই দিছে, তাই না? তো এই যে প্রসেস গুলো আছে, বা মনে করেন একটা আপনি ইনভেস্টিগেট করতেছেন ডিজিটাল ফরেনসিক, ওর ফাইলের ভিতরে হচ্ছে আপনার যে বড় বড় ডাটা গুলো আছে বা কনফিডেন্সিয়াল ডাটা গুলো আছে সবগুলা সে এইভাবে হোয়াইট স্পেস ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে রেখে দিছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা যখন এটা ওপেন করে দেখব, ওপেন করে দেখার পর আমাদের মনে হতেই পারে যে এখানে তো আসলে কিছুই নাই। বাট এই কিছু নাই যে জিনিসটা আছে এইটার ভিতরে অনেক ইম্পর্টেন্ট ডাটা থাকতে পারে। এটা আমরা স্টেগানোগ্রাফির যে ইউজ কেস আছে এগুলো যদি দেখি তাহলে বুঝতে পারবো। এখন আপনাদের নর্মালি একটা প্র্যাকটিক্যাল দিকে মুভ করি, মনে করেন যে হচ্ছে এটা কিভাবে প্র্যাকটিক্যাল জিনিসে কাজে লাগতে পারে। আচ্ছা, এখানে কিছু ইমেজ আছে, কিছু না, কয়েকটা। একটু আগে আমরা বলতেছিলাম কি এক্সিট টুল নিয়ে কথা, তাই না? দেখেন এইখানে একটা ইমেজ ছিল আমার কাছে। এই ইমেজটা আমি যদি আপনাদেরকে ওপেন করে দেখাই, এটা নর্মাল একটা ইমেজ, র্যান্ডম ইমেজ, যেটা হচ্ছে আমি লাস্ট ট্যুরের সময় তুলেছিলাম, মানে সাডেন ক্লিকের কথা বলা যায়। তো এখন এই ছবিটা এখন আমার কাছে আছে, বা আমি একটা ইয়ার থ্রুতে পাইলাম যে এটাকে আমার ইনভেস্টিগেট করতে হবে। এই সামান্য ছবিটা থেকে আমি কি কি তথ্য বাইর করতে পারি এটা আমরা একটু দেখি। এটাকে আমরা বলে থাকি মেটা ডাটা, বা যেই জিনিসগুলো ইন্সপেক্ট করে আমরা একটা ছবির বা একটা ভিডিওর বা যে কোনো জিনিসের একবারে ডিটেইল বের করতে পারি। দেখেন এখানে ফাইল নেমটা দেয়া আছে, এক্সাক্ট ফাইল নেম যেটা ছবি তোলার সাথে সাথে সেভ হয়ে গেছে, ফাইল সাইজ, ফাইল অ্যাক্সেস ডেট, ফাইল মডিফিকেশন ডেট, দেন ফাইলের টাইপ, এটা কি ইমেজ নাকি, এটা কি টেক্সট নাকি, এটা যে এটা মাইন টাইপ দেওয়া আছে। দেন ক্যামেরা মডেল নেম, মানে এটা কোন ক্যামেরা দিয়ে তোলা হয়েছে। দেন যেই ক্যামেরা দিয়ে তোলা হয়েছে এই, এটা আসলে ডিভাইস নেমটা আমাকে শো করতেছে, যেহেতু এটা ক্যামেরা দিয়ে তোলা হয় নাই, মোবাইল দিয়ে তোলা হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি এটা কোন মোবাইল দিয়ে তোলা হয়েছে, এবং এখানে কিন্তু ডিরেক্ট আমার ইয়া সহ আছে, ভার্সন সহ আছে, এবং এটা কোন কোম্পানির এই কোম্পানিটাও আমার সামনে আছে। দেন এটা রেজলিউশন কি, এইটার এইটার ল্যাটিটিউড এন্ড লঙ্গিটিউড, মানে জিপিএস কোঅর্ডিনেট যেটাকে আমরা বলি, এটা কোন জায়গায় তোলা হয়েছে, এই সব জিনিসগুলা কিন্তু এখানে আছে। আমার জিপিএস পজিশন কি ছিল ওই ছবিটা তোলার সময়,
এই সব জিনিস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে যদি আমি লেন্স আইডি দেখি যে আমার এক্স্যাক্টলি ডিভাইসের কোন লেন্স আমি ইউজ করে তুলছি ওইটাও আমি দেখতে পাচ্ছি। আইফোন 12 প্রো ম্যাক্স ব্যাক ট্রিপল ক্যামেরা 5.1 মিলিমিটার। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এই টুল গুলা ইউজ করে বা আমরা আসলে কি কি তথ্য বের করতে পারি বা আমাদের আসলে অ্যাকচুয়ালি কি কি কাজে লাগে। বুঝতে পারতেছেন? এখন ওকে, আমরা দেখি আমরা এটার কি কি পাইতে পারি। Right. দেখেন এখানে, এখানে কি খুব বেশি কিছু আছে? বাট এইখানে যা আছে এর তুলনায় হিউজ ডেটা আপনার এই ওয়েতে আপনি বের করতে পারতেছেন। ঠিক আছে? তো এই জিনিসটা আসলে ওসিন্টের ক্লাসেও দেখানো সম্ভব, বাট এক্সিফ টুল যেহেতু আমরা দেখতেছি, তো কোনো জিনিসের মেটা ডাটা আমরা এইভাবে দেখতে পারি। তো এই জিনিসগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও আমরা কাজে লাগাইতে পারি। ঠিক আছে? তো এখানে যদি আমরা আরেকটা জিনিস দেখি, এটা নর্মাল একটা ইমেজ, একটা বিড়ালের ছবি, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন এইটাকেও আমরা একটু ইন্সপেক্ট করে দেখি যে আমরা এটার থেকে কিছু বের করতে পারি নাকি। তো এটার জন্য সেম আমরা এক্সিট টুল ইউজ করতে পারি। দেখেন এইখানে একটু কিছু কম তথ্য আছে, কারণ এটা অ্যাকচুয়ালি যেরকম একবারে র ইমেজ, এরকম র ইমেজ না, তাও এখানে বেশ কিছু ইনফরমেশন আছে। এর মধ্যে আপনার ফাইল নেম থাকতে পারে, দেন হচ্ছে ইমেজের রাইটস কার আছে, দেখেন এটা পিকোসিটিএফ এর রাইটস আছে, লাইসেন্স কার নামে। এবং লাইসেন্সটা যদি আমরা দেখি, এইখানে দেখেন, এইখানে একটা স্ট্রিং আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের ক্রিপ্টো ক্লাসের কোনো না কোনো স্ট্রিং এর সাথে মিলে যায় বা হচ্ছে সাইফার টেক্সটের সাথে মিলে যায়, দেখেই আমার মনে হচ্ছে যে এখানে কিছু একটা থাকতে পারে। তো এইখানে এটাকে যদি আমি কপি করে নিয়ে যাই, এটা হচ্ছে বেস 64, অ্যাজ ইউজুয়াল আমরা যেটা দেখে আসছি লাস্ট ক্লাসে। দেখেন, তখন আমি এটার ভিতরে যেই রিডেবল টেক্সটটা আছে এই টেক্সটটা পড়তে পারতেছি। তো এইভাবে আমাদের বিভিন্ন ছবি বলেন, ভিডিও বলেন, বিভিন্ন অডিও ফাইল বলেন, এই ফাইলগুলোর মধ্যে আমাদের ডাটা লুকানো থাকতে পারে যেটা খালি চোখে নর্মালি দেখা যাচ্ছে না। দেন আমরা আরেকটা জিনিস যদি দেখি, দেখেন নর্মালি আমার এখানে আমি একটা ছবি লোড করতে যাচ্ছিলাম, বাট ছবিটা কিন্তু লোড হচ্ছে না, তাই না? তা এখন যে কোনো অ্যানালাইসিস এর ক্ষেত্রে হতেই পারে যে আপনারা
এমন অনেক ডাটা পাইছেন বা এমন বিভিন্ন ফাইলস পেয়েছেন যে ফাইলস গুলা হচ্ছে আপনার কাছে দেখে মনে হচ্ছে করাপ্টেড, বাট এই জিনিসগুলা অ্যাকচুয়ালি করাপ্টেড নাও হতে পারে এই জিনিসগুলোকে ইন্টেনশনালি করাপ্ট করে রাখা হয়েছে। তো এই জিনিসগুলা কিভাবে ফিক্স করা লাগে বা কিভাবে হচ্ছে এগুলোর সাথে কাটাছেঁড়া করা যায়, এই জিনিসগুলো আমাদের জানা থাকলে বেটার। এখন মনে করেন আমি এটাকে টার্মিনাল ওপেন করি। এখন আমি একটা কমান্ড ইউজ করব যেটা হচ্ছে ফাইল কমান্ড। এই ফাইল কমান্ড ইউজ করে আমরা অ্যাকচুয়ালি একটা ফাইলের সে কোন টাইপ আছে এই টাইপটা বুঝতে পারি। তো এখন বলতেছে ঠিক আছে, সেটা ডাটা আসতেছে। এটার কারণ হচ্ছে এটার যে ম্যাজিক হেডারটা আছে এটাকে আমি চেঞ্জ করে দিয়েছি। ঠিক আছে। এখন এই এই যে ফাইলের যে এক্সটেনশনটা আছে, এই ফাইলের এক্সটেনশনের সাথে এটার যে ম্যাজিক বাইট গুলো আছে এই বাইট গুলা আমার ম্যাচ করতেছে কিনা এটা আমার জানা লাগবে। এখন ম্যাজিক বাইট নিয়ে কি কারো আইডিয়া আছে কোনো? কোনো ফাইলের ম্যাজিক বাইট? না ভাই। আচ্ছা, ম্যাজিক বাইট হচ্ছে আমার প্রত্যেকটা ফাইলের জন্য, প্রত্যেকটা এক্সটেনশনের জন্য আলাদা আলাদা হেডার থাকে। ঠিক আছে। এগুলো হচ্ছে হেক্সে থাকে, নর্মালি হেক্স ফরম্যাটে। ম্যাজিক বাইটস ওর পিএনজি, দেখেন এখানে হচ্ছে লিস্ট অফ সিগনেচার আমরা দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে হেক্স সিগনেচার। ঠিক আছে। এই সিগনেচার গুলো আমাদেরকে বলতে বা বুঝাইতে হেল্প করে যে ফাইলটা অ্যাকচুয়ালি কোন ফাইল। ঠিক আছে। মনে করেন আপনারা ফাইলের যেই ম্যাজিক বাইটস আছে এই ম্যাজিক বাইট গুলা দিয়ে আপনারা হচ্ছে ফাইলগুলা ডিফাইন করতে পারেন, ফাইলগুলা করাপ্টেড আছে কিনা এগুলা জানতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, ফাইলগুলাকে চেঞ্জ করা যায়, রিসাইজ করা যায়। মনে করেন আমি যদি এখানে একটা কমান্ড ইউজ করি, এক্স এডিটর ফ্ল্যাগ ডট পিএনজি, দেখেন আপনারা তখন দেখতে পারবেন যে এইটার যে ফাইলটা ছিল অ্যাকচুয়ালি এটা হেক্স ভ্যালু আকারে কিভাবে আছে, বা আমার যেই সিগনেচার আছে এই সিগনেচার ভ্যালুটা আসলে কি ফাইলের। ঠিক আছে। তো এইখানে ফাইলটা ছিল কোন ফরম্যাটে, এখানে পিএনজি ফরম্যাটে। এখন আমি যদি এখানে চেক করি যে হচ্ছে আমার যেই ফাইল হেডারটা আছে বা পিএনজির হেডারের জন্য আমার অ্যাকচুয়ালি যেই হেডারটা থাকা উচিত ওইটা কি আদৌ আছে কি নাই, তাহলে আমরা একটু যাচাই করে দেখতে পারবো। এখন যদি আমরা পিএনজির ক্ষেত্রে দেখি, পিএনজির ক্ষেত্রে এটা হচ্ছে আমার, এটা কি আমাদের যে ম্যাজিক বাইটস আছে এর সাথে কি ম্যাচ করতেছে? আমরা শুরুর, এখানে কয়টা আছে, আটটা না? শুরুর আটটা যেই বাইট আছে এই বাইট আমরা চেক করবো, একটু দেখেন তো যে এটা কি একবারে ম্যাচ করতেছে নাকি আলাদা। ওকে। আচ্ছা, কারণ হতে পারে এই জিনিসটা ইন্টেনশনাল, বা হতে পারে এটার মধ্যে এটা আসলেই করাপ্টেড, তাই না? তো এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে টেস্ট করতে পারি যে এটা আসলে ইন্টেনশনাল নাকি হচ্ছে এটা নর্মালি করাপ্টেড? তো নর্মালি করাপ্টেড তো থাকার ওয়ে নাই, কারণ ফাইল যদি থাকে এটা পিএনজি হতে পারে, এটা টেক্সট হতে পারে, এটা বিএমপি হতে পারে, ওই অনুযায়ী সিগনেচার ম্যাচ করবেই। এই সিগনেচার গুলোর বাইরে
কোনো ফাইলের সিগনেচার হওয়া পসিবল না। তো আমরা যদি এটাকে একটু চেঞ্জ করার ট্রাই করি, ওইখানে 55 জায়গায় ছিল কত, 50। এটাকে আমি ফার্স্টে ওপেন করলাম কোন টুল দিয়ে, হেক্স এডিটর। এবং দেখেন, এটাকে আমি যখন 50-এ চেঞ্জ করে দিলাম, তখন আমার যে হেডারটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে কি হয়ে গেল, পিএনজি হয়ে গেল। এতক্ষণ কি এটা পিএনজি ছিল? তো ইউএনজি কি আদৌ কোনো ফাইলের ফরম্যাট হয়? তো এইটা যখন আমি আমার সিগনেচার অনুযায়ী এনে দিলাম, তো দেখেন এটা কিন্তু পিএনজি হয়ে গেছে। তো এখন আমি যদি এটাকে সেভ করি, কন্ট্রোল এক্স দিয়ে এন্টার যদি করি, দেখেন এটা কি আগের মতো আছে? এখন এটা হয়ে গেছে একটা কিউআর কোড। এখন এই কিউআর কোডটাকে যদি আমি স্ক্যান করি, তাহলে হচ্ছে আমি এই স্ক্যানের কিউআর কোডের ভিতরে ডাটাগুলো যেগুলো হিডেন অবস্থায় আছে এগুলো কিন্তু আমি দেখতে পারবো। এখন মনে করেন, হতেই পারে যে আপনার কাছে কোনো অনেক কনফিডেন্সিয়াল ডকুমেন্ট বা ছবি আছে, তাই না? এখন 10 জনের হাতে পড়লে তারা এটা ওপেন করলেই দেখে ফেলতে পারবে। এটা কি পসিবল, কি পসিবল না? বা যে কেউ আপনার কম্পিউটারটা অ্যাক্সেস করলেই এটা কিন্তু দেখে ফেলতে পারে, তাই না? আপনারা যদি এইভাবে হচ্ছে করাপ্ট করে রেখে দেন ফাইলগুলা, তাহলে কি আদৌ কারো বুঝার ওয়ে আছে? তার কাছে মনে হবে যে নর্মাল ফাইল করাপ্টেড হয়ে গেছে, সেটা তো আর দেখার কিছুই নাই। তো এইভাবে হচ্ছে আমাদের প্রত্যেকটা ফাইল আমরা যেগুলো পাবো অ্যানালাইসিসের ক্ষেত্রে, আমাদের সবগুলা ফাইলকে সন্দেহ দৃষ্টিতে দেখতে হবে। সবগুলা ফাইলই নানা ধরনের যে প্রসেস গুলো আছে, এই প্রসেসে আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনারা হয়তো ভাবতেছেন যে সাইবার সিকিউরিটি কি আদৌ এগুলা বিভিন্ন টুলস ইউজ করে জাস্ট ইয়াগুলাকে চেঞ্জ করে দেই বা হিডেন করে দেই, এটাই কি সাইবার সিকিউরিটি নাকি? এটাকে, এই কোশ্চেনটা কি আপনাদের মনে হচ্ছে বা মনে আসার কথা? তো অবশ্যই। এখন আপনাদেরকে যে এই জিনিসটা আমি মাত্র বললাম, হ্যাঁ এই কোশ্চেনটা আসা খুবই স্বাভাবিক যে সাইবার সিকিউরিটি কি তাইলে এরকমই একটা সাইফারকে আমি হচ্ছে কনভার্ট করে দিলাম, শেষ? বা একটা নর্মাল ইমেজের ভিতরে একটা কিছু রেখে দিলাম, শেষ? আসলে তা না। এগুলো হচ্ছে আর একটা গেম টাইপের বলা যায়, ঠিক আছে? আমি আপনাদের এখন যে জিনিসগুলো দেখাচ্ছি, এগুলো হচ্ছে খুবই বেসিক জিনিস। এই বেসিক জিনিসগুলো আমরা আসলে কেন দেখতেছি? দেখতেছি যে মানে আদৌ যে জিনিসগুলা ফাইলগুলো আমরা নর্মাল দৃষ্টিতে দেখি, ওইগুলার এগুলোর বাইরে আদৌ কোনো পরিচয় থাকতে পারে বা পারে না, এই জিনিসগুলা। প্লাস সাইবার সিকিউরিটির যে কনসেপ্ট গুলো আছে, যেমন আপনারা যদি স্টেগানোগ্রাফি নিয়ে রিসার্চ করতে যান, ওইখানে আপনারা প্রচুর ধরনের প্যাটার্ন পাবেন, ওইখানে প্রচুর ধরনের এমবেডেড অপশন পাবেন। হতে পারে আপনারা নতুন একটা প্রসেস বের করে ফেললেন, যেটা দিয়ে আপনারা হয়তো পিএইচডিও করতে পারেন। তো আমি হচ্ছে আপনাদের সাথে যদি একটা শেয়ার করি, আমার ইউনিভার্সিটির টিচার, উনি কিন্তু পিএইচডি করেছিল স্টেগানোগ্রাফির উপরে। স্টেগানোগ্রাফি কি, কিরকম স্টেগানোগ্রাফি? আমাদের জিন নিয়ে তো আপনারা অলরেডি জানেন, আমাদের বিভিন্ন ইয়া থাকে, বিভিন্ন রকমের জিনের যে ইয়াগুলা থাকে, নামগুলো আমার এক্সাক্ট মনে আসতেছে না এখন, বাট 5 ধরনের যে ইয়াগুলো থাকে, ওই ইয়াগুলোর উপর বেস করে ডিএনএ এর উপর, ডিএনএ যে ম্যাপিং গুলা থাকে, ওই ডিএনএ এর উপর ম্যাপিং করে উনি হচ্ছে আলাদা নতুন একটা হচ্ছে এনক্রিপশনের প্রসেস বের করছিল স্টেগানোগ্রাফি ইউজ করে। ওইটা ছিল ওনার পিএইচডি টপিক। তো এই জিনিসগুলো যদি আপনারা বেসিকটা না জানেন, তাহলে তখন কিন্তু আপনারা যেই আপনাদের সামনে রিসার্চের যে রাস্তাগুলো আছে, বা এই যে একটা টপিক বা এই জিনিসটা নিয়ে যে আদৌ কাজ করা যায়, এই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারবো না। তো এই জিনিসগুলো আপনাদের এখন দেখানো হচ্ছে এই জন্য, যাতে আপনারা যে মজার জিনিসগুলো সেগুলো ধরতে পারেন। প্লাস এই জিনিসগুলো নিয়ে আপনাদের আইডিয়া থাকে, যাতে আপনাদের সামনে যদি এই জিনিসগুলো নিয়ে কখনো আপনাদের কোশ্চেন করা হয়, বা এই জিনিসগুলো রিলেটেড এলিমেন্ট আপনারা সামনে ফেস করেন, এগুলোকে যাতে অ্যানালাইসিস করতে পারেন।
তো যেটা বলতেছিলাম, এখন আমরা কিছু অডিওতে দেখি। দেখেন, এইখানে আরেকটা অডিও আমরা পেলাম। আমরা যারা মিলিটারি মুভি দেখে থাকি বা মিলিটারির ইন্টেলিজেন্সের বিভিন্ন রকমের সিরিজ দেখে থাকি, এরকম ধরনের শব্দের সাথে কিন্তু আমরা খুবই পরিচিত। যে এক একটা বেস থেকে আরেকটা বেসে এরকম ধরনের তথ্য পাঠানো হচ্ছে, বাট এটার অ্যাকচুয়াল তথ্য অপর মিলিটারি বের করে ফেলতেছে, বাট আমরা নর্মালি বুঝতে পারতেছি না। তো এইভাবেও কিন্তু অডিওর আন্ডারে বা অডিওর মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্য আমরা হচ্ছে এমিট করতে পারি। এই জিনিসটা এখন যেটা আমরা দেখলাম, এটাকে বলা হয় স্পেকট্রোগ্রাম। এটা যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, এখানে আমি আমার ফাইলটা চুজ চুজ করে নিব। এখানে আমি আপনাদের যেই টুলগুলোর সাথে আপনারা লাস্ট ক্লাসে পরিচিত হয়েছেন ওইগুলাই দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে ইজি হয়। শুধুমাত্র এগুলা দিয়ে যে অ্যানালাইসিস করা যায় তা না, বিল্ট ইন কার্লি লিনাক্সে সবগুলোর জন্য টুল আছে আলাদা আলাদা। দেখেন, এটাকে যদি আমরা বড় করি, এটার আন্ডারে যে মেসেজটা আছে এটা কিন্তু আমরা এখন পড়তে পারতেছি। দেখা যাচ্ছে কি? দেখা না গেলে বললেন, আমি তাহলে একটু জুম করে দেখানোর ট্রাই করবো, বা চেঞ্জ করে অন্য ডিকোডার দিয়ে ট্রাই করে দেখতে পারি। ওকে, আমরা তাহলে আরেকটা ট্রাই করি। স্পেকট্রোগ্রাম ডিকোডার। এটা একটু ক্লিন দেখা যাচ্ছে আই গেস। এটা হচ্ছে লেখা হচ্ছে সুপার সিক্রেট মেসেজ। এটার যে ইয়াটা আছে, এটাকে অন্যভাবেও নিচে দিয়ে দেখানো পসিবল। তো এইভাবে বিভিন্ন রকমের অডিও ফাইলের মধ্যে আমাদের ডাটা থাকতে পারে, আমরা এটা সনিক ভিজুয়ালাইজার দিয়েও দেখতে পারি। আরো অনেক টুলস আছে। আচ্ছা, এখন আমরা একটা ইমেজ দেখি। এটার মধ্যে কি কিছু থাকতে পারে? এখন তো আপনাদের অবশ্যই মনে সন্দেহ হওয়া উচিত যে এখানে ইমেজ ছাড়াও আরো অনেক কিছু থাকতে পারে, তাই না? তো এই ইমেজটা আমরা অ্যানালাইসিস করব আরেকটা টুলস এর মধ্য দিয়ে। আহ খুবই জনপ্রিয় একটা টুল। যদি আপনারা স্টেগানোগ্রাফি নিয়ে কাজ করেন, তাহলে সবাই এই জিনিসটা দেখতে পারবেন। আপনাদের এটা মাস্ট লাগবেই। স্টেগানোগ্রাফি নিয়ে কাজ করছে অথবা এটা ইউজ করে নাই, অথচ আসলে খুবই টাফ। তো হচ্ছে অ্যাপেরিসল। এখানে আমরা হচ্ছে ইমেজটা দিয়ে দিব। এটার ভিতরে অনেক ফাংশন আছে, এটা কেন আমরা ইউজ করি এটা আপনারা এখনই দেখতে পারবেন। এটাকে আমি অ্যানালাইজ করবো এখন। কোনো কারণে সিলেক্ট হয়নি।
মাঝে মাঝে সার্ভারটা ডাউন হয়ে যায়, এটা খুব ডিসঅ্যাপয়েন্টিং। এটা মেবি কিছু টাইম নেবে। ওকে, এটা টাইম নিতে থাক। তো তখন আমরা অন্য প্রবলেমের দিকে আগাই। ওকে, এরপরে আমরা যে জিনিসটা দেখবো, এটা খুব কমনলি ইউজ হয় একটা টুল যেটার নাম হচ্ছে স্টেগ হাইট। স্টেগ হাইট ইউজ করে আমরা যে কোনো ধরনের ডাটা, জেপিজি, বিএমপি অথবা ওয়াব ফাইল ইউজ করে পাসওয়ার্ড প্রোটেক্ট করে ওটাকে এনক্রিপ্ট করে রাখতে পারি। এটা কিভাবে আমরা এনকোড করতে পারি, কিভাবে আমরা ডিকোড করতে পারি, দুইটার কমান্ডই আপনাদের সামনে দেওয়া আছে। এই কমান্ড দুইটা যদি আমরা দেখি, ফার্স্টে হচ্ছে স্টেগ হাইট, যেটা দিয়ে আমরা হচ্ছে টুলটাকে কল করতেছি বা টুলটাকে ইউজ করব। এটাকে আমরা এমবিট করব, যেহেতু আমি শুরুতে এটাকে এনকোড করতেছি। তো আমি এমবিট করতেছি আমার টেক্সট ফাইলটা আমার যে কভার ফাইলের মধ্যে, ঠিক আছে? এটা হচ্ছে আমি অলরেডি আপনাদেরকে তখন বলে আসছিলাম যে আমরা কভার ফাইল ইউজ করি, স্টেগো ফাইল ইউজ করি, দেন হচ্ছে আমার এমবিট ফাইল ইউজ করি। তো ইএফ দিয়ে আমরা যে ফাইলটা এমবিট করব কভার ফাইলের সাথে, এটাকে বোঝানো হয়। সিএফ দিয়ে কভার ফাইলটাকে বোঝানো হয়। আর এসএফ দিয়ে যে স্টেগো ফাইলটায় আমার আউটপুটটা আসবে, ওই ফাইলটাকে নির্দেশ করা হয়। স্টেগ হাইট, এরপরে হচ্ছে এমবিট যেহেতু আমি করব, সেহেতু আমার এমবিট ফাইলের নামটা দিতে হবে, দেন সিএফ আমাকে দিতে হবে, দেন হচ্ছে কভার ফাইলের নাম, দেন আবার হচ্ছে স্টেগো ফাইলের নাম। এখন স্টেগ হাইট নিয়ে অলরেডি যদি আমরা আরো বেশি জানতে চাই, আমরা কমান্ড লাইনে চলে যাব। কমান্ড লাইন ইউজ করে কিভাবে আমরা আরো ডিটেইলে কোনো টুলস সম্পর্কে জানতে হয়, এটা তো অবশ্যই জানি। আমরা লিনাক্স বেসিক বেসিক যে ক্লাসটা ছিল ওটার মধ্যে দেখে আসছি অলরেডি। তো স্টেগ হাইট হেল্প, দেখেন। তো এইখানে আমার কিন্তু ডিটেইলে এসে পড়তেছে যে আমি অ্যাকচুয়ালি এমবিট করার জন্য, ডাটা এমবিট করার জন্য কি ইউজ করব, ডাটা এক্সট্রাক্ট করার জন্য কি ইউজ করব, দেন আমার এমবিডিং এর যে অপশন গুলো আছে, সরি, ইএফ দিয়ে এমবিট ফাইল, দেন হচ্ছে ফাইল নেম যেটা আমার দিতে হবে ওইটা দিতে হবে, সিএফ দিয়ে আমার হচ্ছে কভার ফাইল, দেন হচ্ছে পি দিয়ে হচ্ছে পাসওয়ার্ড। আমি পাসওয়ার্ড ডিরেক্টও দিতে পারি, আবার হচ্ছে এইভাবে নর্মালিও দিতে পারি। আর এসএফ দিয়ে হচ্ছে স্টেগো ফাইল। তো আমরা যদি ওই ফাইলটা কপি করি, কমান্ডটা, সরি, এটা বলতেছিলাম। তো তখন আমি যদি এন্টার দেই, তখন সে আমার কাছে পাসওয়ার্ড চাবে। আমি যদি পাসওয়ার্ড দিয়ে দিই, লাইক 1 2 3 4 5 6, এরপরে এন্টার দিলাম, আবার আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে, দেন আমার হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে ফাইলটা নিচ্ছে না, কারণ হচ্ছে এইখানে সিক্রেট ডট টিএক্সটি ফাইলটা নাই। ওকে, তো আমরা যদি এখানে সিক্রেট ডট টিএক্সটি একটা ক্রিয়েট করি, আমরা ভিতরে চলে যাই, এটার একটা ক্রিয়েট করি, মেক ডাইরেক্টরি টেস্ট, দেন সিডি টেস্ট। ওকে,
তো আমার কি কি লাগবে এটার জন্য? আমার লাগতেছে হচ্ছে একটা সিক্রেট ডট টিএক্সটি, হ্যাঁ, আর লাগতেছে আমার একটা কভার ইমেজ। তো নর্মালি আমি হচ্ছে একটা জেপিজি ছবি ডাউনলোড করি, র্যান্ডম জেপিজি ইমেজ ডাউনলোড। জেপিজি, সব এক্সটেনশন আলাদা, আমার জেপিজি ফাইল লাগবে। আচ্ছা ওয়েট, ততক্ষণে এই জিনিসটা দেখে নেই একটু যাওয়ার আগে। এই যে আমার কিন্তু এটার আউটপুট এসে পড়ছে, বাট এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। আমরা যেটা করতেছিলাম ওইটার মধ্যেই যাই। জেপিজি ইমেজ। ভাইয়া আমাদের কি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক শিখাবেন না? আমরা ম্যান ইন দ্য মিডল অ্যাটাক শিখবো না, বাট আমরা যেই পেনিট্রেশন টেস্টিং এর যে মেইন অ্যাটাক গুলো আছে, এসকিউএল ইনজেকশন অ্যাটাক, এক্সএসএস, দেন হচ্ছে ফাইল আপলোড ভালনারেবিলিটি, মানে একটা ওয়েবসাইট টেস্ট করার জন্য যেই যে অ্যাটাক গুলো প্রয়োজন, ওই সবগুলো আমরা শিখবো। আহ এনম্যাপ বা ওয়ারশার্ক কিভাবে কাজ করে, এনম্যাপ এরটা দেখানো হবে, সমস্যা নাই। এনম্যাপ লাগবে আমাদের পেন টেস্টিং এর, যখন আমরা ইনফরমেশন গ্যাদারিং এর পার্টে চলে চলে যাব, তখন হচ্ছে আমাদের এনম্যাপ এর কাজটা লাগবে। ওয়ারশার্ক আমরা রাখি নাই, নেটওয়ার্ক ফরেনসিকটা আমরা দেখবো না এই পার্টে, মানে আমাদের কোর্সের আন্ডারে। আমরা হচ্ছে তখন ইমেজ ফরেনসিক, যেটা মানে হার্ড ডিস্ক অ্যানালাইসিস যেটাকে আমরা বলি, যে হচ্ছে একটা কম্পিউটারের হার্ড ডিস্কের ইমেজ ফাইল কিভাবে অ্যানালাইসিস করতে হয়, অটোপসি এবং এফটিকে ইমেজার দিয়ে ওই জিনিসটা আমরা দেখবো। ভাইয়া গতকালকে আমি একটা নেটওয়ার্কের আন্ডারে ছিলাম। তো আমাদের এক পরিচিত ভাই, উনি হচ্ছে ওই যে ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে আমাদের ওয়াইফাইতে থাকা সবগুলো মোবাইলের অ্যাক্সেস নিয়ে নিছিল। এটা একটু আমাদেরকে যদি শিখাই দিতেন এটা আন্ডারে নেওয়া যায় কিনা, কোর্সের আন্ডারে একটু, তাহলে ভালো হতো মনে হয়। আচ্ছা, যদি আমাদের ওয়ে থাকে, মানে হচ্ছে তাহলে আমরা দেখবো। বাট আমি যেটা বলি, মানে এই কোর্সের আন্ডারে যদি আপনারা যেই অ্যাটাক গুলো আপনাদেরকে দেখানো হবে, ওইগুলো যদি হচ্ছে আপনারা ভালো করে ইয়ে করতে পারেন, তাইলে যে কোনো পেন টেস্টার হিসেবে যে কোনো ওয়েবসাইট বলেন বা যে কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল যেই এগুলা থাকে, ওয়েব অ্যাপ্লিকেশন গুলা থাকে, ওইগুলো আপনারা টেস্ট করতে পারবেন। সো যেই জিনিসগুলো আমরা দেখবো ওইগুলাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন তো আপনারা জাস্ট এটা একবারে, কি বলে এটাকে, এটা মেবি আমাদের ফোর্থ ক্লাস আই গেস, তাই না? তো এই জন্য আমরা বেসিক জিনিসগুলাতে এখনো আছি। তো সামনে যেগুলা যখন থাকবে তখন আমরা আস্তে আস্তে অ্যাডভান্সে যাব। তখন আপনারা দেখবেন যে ওই অ্যাটাক গুলা পারফর্ম করে আমরা আসলে কিভাবে কাজ করতে পারি। আর এর থ্রুতে যদি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক দেখানো পসিবল হয়, ওইটাও আমরা দেখাবো, সমস্যা নেই। Okay.
দেখেন, এখন কিন্তু আমার একটা নতুন ইমেজ রেডি হয়ে গেছে। এই ইমেজটার আন্ডারে কিন্তু আমার যে আগের যেই সিক্রেট ডট টিএক্সটা ছিল ওইটা কিন্তু এমবিট করা অবস্থায় আছে। আমি এখন যদি আপনাদের সামনে ডিলিট করে দিই ওই জিনিসটা, তাহলে দেখতে পারবেন। এখন আমরা এটাকে ডিকোড করব কেমনে, বা এটা তো এনক্রিপশন প্রসেসটা আমি দেখলাম বা এমবিট প্রসেসটা দেখলাম। তো এটা ডিকোড করার জন্য আমাদের সেম ভাবে কমান্ড আছে। ওই কমান্ডটা ইউজ করে আমরা হচ্ছে এটার ডিক্রিপশন করতে পারবো। এখানে হচ্ছে তখন আমার পাসওয়ার্ড চাবে, যদি আমি এটাকে এক্সট্রাক্ট করতে চাই। তখন আমি যদি, যেই পাসওয়ার্ডটা আমার ছিল, মানে পাঠানোর সময় তো আমি আমার পাসওয়ার্ডটাও দিয়ে দিব অপর পক্ষকে, যে হচ্ছে যার এন্ডে আমি পাঠাচ্ছি। তখন সে পাসওয়ার্ডটা এন্টার করার পরে অটোমেটিক এখানে সিক্রেট ডট টিএক্সটি টা এসে পড়ছে। এখন যদি আমরা এটাকে ক্যাট করি, তাহলে দেখতে পারবেন যে হচ্ছে আমি এটাকে করতে পারতেছি। এই সেম জিনিসটা আমরা ব্রুট ফোর্স করেও করতে পারি। এখানে একটা টুল আছে, এইটা যদি আমরা রিমুভ করে দেই, rm secret ডট টিএক্সটি, দেখেন এখানে কিছু নাই। এটা আমরা আরেকটা টুল ইউজ করতে পারি, স্টেক সিক, যেটা হচ্ছে আপনার ব্রুট ফোর্স করে করে সে দেখে নিজের ডাটাবেস থেকে যে অ্যাকচুয়ালি কোন পাসওয়ার্ডটা ইউজ হতে পারে। ওই পাসওয়ার্ডটা সে তখন চেক করে। ওকে, ওয়েট, তো স্টেগো ইমেজ ডট জেপিজি, তখন এই যে সে এটা ব্রুট ফোর্স করার পরে সে নিজের পাসওয়ার্ড বের করছে। পাসওয়ার্ড পাসওয়ার্ড বের করে অরিজিনাল ফাইল নেম বের করতে পারছে, প্লাস হচ্ছে এক্সট্রাক্ট করে কোন ফাইলে রাখছে সে সে ওইটাও দিয়ে দিছে। স্টেগো ইমেজ, সেম ভাবে আমরা এই ফাইলটাও দেখতে পারতেছি। তো এইভাবে হচ্ছে স্টেক হাইড ইউজ করে আমরা ডাটা হাইডও করতে পারি, প্লাস হচ্ছে ডাটাগুলো কিভাবে ডিক্রিপশন করা যায় ওই প্রসেসটাও হচ্ছে আমরা দেখতে পারি। জিনিসটা কি বুঝতে পারছেন আপনারা? হ্যালো? ওকে, তো এইভাবে হচ্ছে আমরা স্টেগানোগ্রাফি ইউজ করে ফাইলগুলো ডিক্রিপশন কিভাবে করতে হয়, এনক্রিপশন কিভাবে করতে হয়, এই জিনিসগুলো দেখলাম। এনক্রিপশন তো না, এটাকে এমবিট বলা হয় আসলে। এনক্রিপশন আর এমবিট দুইটা আলাদা প্রসেস সম্পূর্ণ। দেন আমরা যে এইটা অলরেডি দেখে আসছিলাম তখন, অ্যাপেরিসর্ট টুলটা আমাদের আসলে কেন এত দরকার?
বা এই টুলটা আমি কেন ইউজ করতেছি, আমার তো কমান্ড লাইন আছেই। দেখেন এখানে সে হচ্ছে আমার ফাইলটা বা হচ্ছে যে ইমেজটা আমি দিছি, এটাকে সে স্ক্যান করতেছে বিভিন্ন হচ্ছে ইফেক্ট ইউজ করে, প্লাস আমাদের যে আরজিবি বলে থাকি আমরা, রেড গ্রিন ব্লু, ওই সবগুলো ইউজ করে সে হচ্ছে ইমেজটাকে যাচাই করতেছে এটার ভিতরে কোনো হিডেন কিছু আছে নাকি বা ওভারল্যাপ করা কিছু আছে নাকি। দেন সে হচ্ছে এটার কালার রিম্যাপিং করে দেখতেছে যে ইমেজের আন্ডারে আরো কিছু আছে নাকি। এরপরে যে আমরা এক্সিফ টুল ইউজ করেছি, এক্সিফ টুলের আউটপুটটাও সে এখানে ডিরেক্ট দেখাচ্ছে। দেখেন এখানে কিন্তু অ্যাট্রিবিউট ইউআরএল এ আমরা একটা সাইফার টেক্সট পেয়ে গেছি। এখানে একটা সাইফার টেক্সট আছে। আমরা আরো নিচে যাই, এক্সিট টুলের আন্ডারে যে যে ইনফরমেশন গুলো থাকা দরকার সবগুলো ইনফরমেশন সে আমাকে দেখাচ্ছে। বিন ওয়াকে সে আমাকে কিছু দেখাচ্ছে না, কারণ এইটার আন্ডারে বিন ওয়াকের কোনো ফাইল যদি থেকে থাকতো সে বের করতে পারতো, যেহেতু বিন ওয়াকের কোনো ফাইল এখানে নাই বা এটার এমবিডেড করা অবস্থায় কোনো ফাইল নাই। সো এটা সে আমাকে দেখাচ্ছে না। পিএনজি চেক করতেছে যে এটা কি আদৌ পিএনজি নাকি জেপিজি। দেন সে এইটার আন্ডারে কোনো যেই ইনফরমেশন গুলো আছে বর্ডার কালার থেকে শুরু করে আরো যেসব ইনফরমেশন বা সিগনেচার যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে। জেট স্ট্যাক, জেপিসি, স্টেক হাইট, এই টুল গুলো ইউজ করে সে দেখতেছে যে এখানে কোনো এমবিডের অপশন আছে কি নাই। যদি থাকতো এখানে আউটপুট আসতে পারতো। দেন স্ট্রিংস, আচ্ছা আপনাদের তো এই জিনিসটা দেখানোই হয়নি। স্ট্রিংস দিয়ে আমরা যে কোনো ফাইলের ভিতরের কোনো ডাটা যদি থেকে থাকে ওই জিনিসগুলো আমরা দেখতে পারি। এটা এই মুহূর্তে যদি আমি এমন একটা ফাইল নেই যে ফাইলের আন্ডারে কোনো ডাটা হিডেন করা আছে, তো এটা আমি স্ট্রিংস দিয়ে দেখতে পারি। নর্মালি আমি একটা ফাইল নেই, এটা ইমেজ হতে পারে, strings। দেখেন একটা ফাইলের ভিতরে কি কি এক্স্যাক্টলি লেখা আছে সবগুলো আমরা পড়তে পারতেছি। এর ভিতরে যদি কোনো ডাটা এমবেডেড অবস্থায় থাকতো আমরা ওইটাও পড়তে পারতাম। এটা কোন ফরম্যাটে আছে, প্লাস এর ভিতরে কি কি লেখা আছে সবগুলো স্ট্রিংস দিয়ে দেখা যাচ্ছে। এইভাবে আমরা হিডেন ইনফরমেশন গুলো পাস করতে পারি। এরপরে আরেকটা টুল যেটা আছে এটা হচ্ছে আপনার বিনওয়াক, এটাও আমরা দেখবো এখন। তো এই স্ট্রিংসটাও সে বের করে দেখাচ্ছে। তো এই অ্যাপেরিসলভ ইউজ করে আমরা একই সাথে অনেকগুলা টুলের চেক আপ একসাথে করতে পারি, অনেকগুলা টুল একসাথে ইউজ করে এটার অ্যানালাইসিস করতে পারি। তো এরপরে যদি আমরা বিনওয়াকের ইউজটা দেখি, বিনওয়াক হচ্ছে কোনো ফাইলের সাথে আরেকটা ফাইল যদি এমবিড করা অবস্থায় থাকে ওই জিনিসগুলো আমরা তখন বিনওয়াকের থ্রুতে দেখতে পারি। এইখানে যদি আমরা এই ইমেজটা দেখি, হিডেন ডট জেপিজি, এখানে কিন্তু আমি আর কিছু দেখতে পাচ্ছি না। তো এটাকে আমরা স্ট্রিংস করে দেখি বা স্টেক সিক করে দেখি এটার মধ্যে কিছু আছে নাকি। স্ট্রিংস, দেখেন এইটার সাথে এটার ডিফারেন্সটা কি। আগেরটায় এই দেখেন এখানে আমি একটা সিক্রেট ডট টিএক্সটি পেয়ে যাচ্ছি। এই সিক্রেট ডট টিএক্সটি এখানে আমি পাচ্ছি কেন, কারণ এইটা আমার হিডেন অবস্থায় আছে। ঠিক আছে। তো স্ট্রিং দিয়ে আমরা ভিতরের যে জিনিসগুলো আছে ওইগুলা যেমন দেখতে পারতেছি, বাট ওইটার যে ফাইলটা আছে ফাইলটা অনেক সময় এক্সট্রাক্ট করা পসিবল হয় না স্ট্রিংস দিয়ে, তখন আমার অন্য ফাইলগুলা লাগে।
তো এখন আমি যদি অন্যগুলা ইউজ করি, স্টেকসিক, এখানে আউটপুট আসতেছে না। স্টেক হাইড, পাসওয়ার্ড আমরা জানি না, বাট এটা ইয়ে করতে পারতেছে না। বাট এখানে যদি আমরা বিনওয়াক ইউজ করি, দেখেন এখানে একটা নতুন ফোল্ডার সে আমাকে বানায় দিচ্ছে। ওকে, এই যে দেখেন এটার আন্ডারে সিক্রেট ডট টিএক্সটি একটা ফাইল আছে। আমি যদি ফোল্ডারের মধ্যে যাই, এলএস সিডি হিডেন সিক্রেট ডট টিএক্সটি, তো এইভাবে বিভিন্ন টুলস ইউজ করে বা বিভিন্ন টেকনিক ইউজ করে আমরা যেমন আমাদের ডাটাগুলা পাস করতে পারি, যেগুলো হচ্ছে খালি চোখে আমাদের দেখে বা মনে নাও হতে পারে যে এর মধ্যে কিছু আছে, বা আমরা যখন বিভিন্ন ধরনের ফরেনসিক অ্যানালাইসিস করব, বিভিন্ন ফাইলগুলো যখন আমরা পাবো, তখন আমাদের মাথায় রাখা লাগতে পারে যে এগুলোর ভিতরেও হিডেন অনেক কিছু থাকতে পারে। তো এই প্রসেস গুলা আজকে আমরা শিখলাম। এই জিনিসগুলা আমাদের, যেটা বললাম আমি অলরেডি, পেন টেস্টিং এ ডিরেক্ট কাজে না লাগলেও জানা থাকাটা দরকার ছিল, এজন্য আমাদের কারিকুলামে আজকে আছে। তো আজকে এই পর্যন্তই ছিল আপনাদের স্টেগানোগ্রাফির যে ক্লাস। আমার মনে হয় আজকে ক্লাসটা বেশি বোরিং হয়ে গেছে, কারণ আজকের ক্লাসে আমি কারো কোনো রেসপন্স পাই নাই। তো আমার মনে হয়েছে সবাই হয় বুঝতে পারে নাই জিনিসগুলা, বা হতে পারে যে এই জিনিসগুলার ইউজেস বা ইউজ কেসটা কারো কাছে বোধগম্য হচ্ছে না। আমার যদি মানে, আমি যদি ভুল না বলে থাকি, ফার্স্ট বা সেকেন্ড কোনটা সঠিক আজকের ক্লাসের ক্ষেত্রে? না ভাই, আজকে ক্লাসটা ইন্টারেস্টিং ছিল। বুঝতে পারছি, বাট হচ্ছে কিছু কিছু জায়গা হচ্ছে নতুন, তো একটু কনফিউশন লাগে আর কি। না, যদি কনফিউশন থাকে আপনার কোশ্চেন করতে পারেন, আমি বলে দিচ্ছি কোন জিনিসটা বুঝতে পারেন নাই। কারণ আমি তো হচ্ছে ডিরেক্ট চলে যাচ্ছি বিভিন্ন টুলসে বা বিভিন্ন নামের ক্ষেত্রে, হয়তো আপনার নাও বুঝতে পারেন, তো ওই ক্ষেত্রে আমাকে কোশ্চেন করতে হবে আপনার যে এই জিনিসটা কোত্থেকে আসলো, বা এই জিনিসটা কিভাবে আসলো, বা এই জিনিসটা আমি কেন ইউজ করলাম। তো আপনারা যদি কোশ্চেনটা করেন আমার জন্য, তখন হচ্ছে আপনাদেরকে বোঝাতে ইজি হবে। তো সে সমস্যা নাই, আজকের ক্লাস বোরিং যদিও মনে হয়েছে। নেক্সট ক্লাসে আমরা ওসিন দেখবো। ওসিন্টের ক্লাসে ইনশাল্লাহ সবাই মজা পাবেন খুব, কারণ আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে ওসিনটা লাগে, মানে আপনি যদি এজ এ পেন টেস্টার হিসেবে কাজ করেন বা হ্যাকার হিসেবে কাজ করেন বা যে কোনো কাজ করেন, হতে পারে সক অ্যানালিস্ট বা আরো যেসব ইয়েগুলো আছে, সবগুলা ক্ষেত্রে ওসিন্টের নলেজটা লাগে। তো ওসিন্টের ক্লাসটা আমরা দেখবো নেক্সটে, বেসিক জিনিসগুলাই দেখবো, বাট আশা করি আপনারা সবাই মজা পাবেন। আর ওসিন্টের ক্লাসের পরে আমরা যাব হচ্ছে ডিজিটাল ফরেনসিকের ক্লাসে। ওই ডিজিটাল ফরেনসিকে আমরা অ্যাকচুয়ালি কিভাবে একটা হার্ড ডিস্কের ইমেজ ফাইল অ্যানালাইসিস করতে হয় ওই জিনিসটা দেখবো। ওই জিনিসটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি একটা ইমেজ হয়তো বা দেখাবো যে কিভাবে অ্যানালাইসিস করা লাগে। এরপরে ওইটার উপর বেস করে আমি হচ্ছে আপনাদের একটা টাস্ক দিব, না টেস্ট দিব। ওই ইমেজ ফরেনসিকটা আপনাদের একটা টেস্ট থাকবে, ওই টেস্টটা আপনাদের সবাইকে দেওয়া লাগবে। আমি একটা নির্দিষ্ট টাইম দিয়ে দিব, আপনাদেরকে টেস্টের ডকুমেন্ট দিয়ে দিব, প্লাস হচ্ছে ফাইল দিয়ে দিব। তখন হচ্ছে আপনাদের ওইটার উপর অ্যানালাইসিস করে একটা অ্যাকচুয়াল ফরেনসিক ইনভেস্টিগেশন রিপোর্ট কিভাবে লেখা লাগে ওই জিনিসটা আপনাদেরকে দিতে হবে। আর এরপরে ওই ফরেনসিক রিপোর্ট আপনারা যখন দিয়ে দিবেন, তখন আমি অ্যাকচুয়ালি ওই জিনিসটা আবার আপনাদেরকে ডিসেকশন করে দেখাবো, বা যদি আপনাদেরটা ভালো থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস যে আপনারা ভালো করবেন।
তখন আমরা ওই জিনিসটা নিয়ে আবার আলোচনাও করবো যে কোনটার বেসিসে আমরা কোন ডিসিশনে আসছি। এরপরে ফরেনসিকের ক্লাসটা শেষ হয়ে যাবে আমাদের। এরপরে আমরা শুরু করব আমাদের অ্যাকচুয়াল যেই ওয়েব হ্যাকিং বলেন বা পেন টেস্টিং বলেন ওইটা রিলেটেড ক্লাস। কিভাবে ফুটপ্রিন্টিং করতে হয়, কিভাবে হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং করতে হয়। আর এরপরে স্টেপ বাই স্টেপ বিভিন্ন অ্যাটাক ভেক্টর গুলো আমরা দেখব। হিউজ একটা জার্নি হবে, অনেক লং। এক প্রত্যেক দিন আমরা এক এক দিন একটা অ্যাটাক ভেক্টর নিয়ে আলোচনা করব, কিভাবে টেস্ট করতে হয় একটা ওয়েবসাইট ওইগুলো দেখবো। এরপরে কিভাবে রিপোর্ট রাইটিং করতে হয় অ্যাজ এ প্রফেশনাল পেন টেস্টার ওই জিনিসগুলো আমরা দেখবো। সো সবগুলা জিনিসই আপনাদের হাতে থাকবে, আশা করি ভালো লাগবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। যদি আপনারা কোনো কিছু না, হ্যাঁ হ্যাঁ বলেন। আহ হচ্ছে কি, আমি জিনিসটা আসলে বলি। স্টেগানোগ্রাফিটা আমি যেটা শুরুতেই বলছি যে এই জিনিসটা আমাদের ডিরেক্ট ফাইল আকারে থাকবে, জিনিসটা এমন কিন্তু না। যে এইটা এখন হতে পারে যে আমি একটা ইউজার হয়ে আরেকটা ইউজারের সাথে কথা বলতেছি, যেমন রাসেল মনে করো আমি তোমার সাথেই কথা বলতেছি। আর ওই দিক থেকে ফাহিম ভাই মনে করেন দেখলো যে আমি আর রাসেল কথা বলতেছি, বাট আমি তো একজন সাসপেক্ট, তাই না? মানে আমি যদি সাসপেক্ট হই তখনই তো আমার জিনিসটা ইনভেস্টিগেশনের আন্ডারে আসবে, তাই না? না হলে কিন্তু আসবে না। তো সাসপেক্ট একটা ইমেজের সাথে আরেকটা ইমেজ আদান প্রদান করতেছে, খুবই নর্মাল লাগতে পারে, বাট যেহেতু সে সাসপেক্ট তখন আমরা ওই সন্দেহের বেসিসে ওই জিনিসটা ঘাটতে পারি। জিনিসটা এমন না আমরা একটা পিসি ইয়া করে ডিরেক্ট সবগুলা এগুলা খুঁজে মানে যেই ইমেজ পাবো ওইগুলাই আমরা টেস্ট করবো, জিনিসটা এমন না। বাট যেই জিনিসগুলো আমাদের সন্দেহ হবে, যেমন হতে পারে যে এমন একটা ফোল্ডারে আছে যে ফোল্ডারটা একবারে ভিতরে হিডেন অবস্থায় আছে, তাই না? এমন অবস্থাও থাকতে পারে। বা হতে পারে যে এই ফোল্ডার গুলা এমন জায়গায় থাকার কথা ছিল বা যে ইমেজ গুলো এমন জায়গায় থাকার কথা ছিল তার নর্মাল মানে যে জায়গায় নর্মালি ইমেজ গুলা থাকে বা নর্মালি যে ফাইল গুলা থাকে ওইগুলা জায়গায় না থাকে, একটু অন্যভাবে রাখা, একটু হিডেন ভাবে রাখা বা একটু অন্য লোকেশনে রাখা, এই জিনিসগুলা তো নর্মালি থাকে না। তখন এই জিনিসগুলা আমাদের সন্দেহের কারণ হতে পারে। এই জিনিসটা আসলে ফরেনসিকের যে ইয়াটা থাকবে ওইটার মধ্যে আপনারা একবারে বুঝতে পারবেন যে কোন জিনিসটা সন্দেহের কারণ হয়, কোন জিনিসটা সন্দেহের কারণ হয় না। তো আশা করি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকচুয়ালি আমরা সব জিনিসই স্টেগানোগ্রাফি দিয়ে অ্যানালাইসিস করা শুরু করব জিনিসটা তা না। কারণ যখন আমরা এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে ফাইলগুলো যাচ্ছে, স্বাভাবিকভাবেই কনফিডেন্সিয়াল জিনিসে নজর থাকে। তো ওই কনফিডেন্সিয়াল পাথ গুলাতে যদি এমন একটা জিনিস আমরা পাই যেটা থাকার কথা না, তখন ওই জিনিসই আমরা অ্যানালাইসিস করব। অ্যাকচুয়ালি সব জিনিস অ্যানালাইসিস করে আদৌ লাভও নাই। তো হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনারা কোনটা ইউজ করতেছেন, হ্যাশক্যাট না জন দা রিপার? জন দা রিপার। আচ্ছা ঠিক আছে, আমি ওই হ্যাশের যে এটা আছে ওইটা আরেকদিন দেখাই দিব না। নেক্সট ক্লাসে যদি টাইম হয় নেক্সট ক্লাসেই দেখাই দিব, নো ইস্যুস। আর কথা হচ্ছে যে এক্সাক্ট যেই এটা প্রবলেম হচ্ছে, এটা কোনটা প্রবলেম হচ্ছে এটা একটু বললে আমার জন্য বেটার হয় বুঝতে। মানে সবগুলাই কি নাকি যে কোনো একটা? ওকে। হুম হুম। এ-
এনম্যাপ মাস্ট থাকবে। এনম্যাপ তো আসলে ওয়েব এক্সপ্লোরেশনের ক্ষেত্রে এনম্যাপ ছাড়া তো আসলে পসিবলই না। আমরা ওপেন পোর্ট গুলা এনম্যাপ দিয়ে কিভাবে অ্যানালাইসিস করতে হয় এটা তো মাস্ট থাকবেই। বাট ওয়ারশার্কটা থাকবে না আই গেস। বাট যদি ওয়ারশার্কটা লাগে, আমাদের কোর্স তো ভালো লং হবে, যদি ওয়ারশার্কটা লাগে ওইটা কভার করে দেওয়া যাবে একটা ক্লাসে, প্যারা নেওয়ার কিছু নেই। জি ভাইয়া, ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটা একটু দেখাই দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এটা আমি করে দেখবো। আসলে আমাদের যে কোর্সের ইয়েটা, এটা আসলে খুবই করে আমাদের সাজানো লাগতেছে, কারণ নর্মালি এই যে এইসব ক্রিপ্টোগ্রাফি স্টেগানোগ্রাফি এগুলা নর্মালি পেন টেস্টিং এর ইয়েতে থাকে না। আবার পেন টেস্টিং এর গুলাতে থাকে যেই জিনিসগুলো ওইগুলা একবারে আলাদা থাকে, আবার ডিজিটাল ফরেন্সিক এর যে জিনিসগুলো থাকে ওইগুলাও আলাদা। তো সবগুলো আসলে একসাথে একবারে করতে গেলে অনেকটা জগা খিচুড়ি লেগে যাওয়ারও চান্স থাকে। সো যদি প্রয়োজন হয় করা যাবে, বাট আপাতত আমরা আমাদের যে লাইন আপটা আছে ওইটাতে আগাই। কারণ হচ্ছে আপনাদেরকে এখন আমি যেই স্টেপে যাচ্ছি, আমি আপনাদের প্রত্যেকটা কনসেপ্টই ধরায় ধরায় যাচ্ছি, যাতে মনে করেন যখন আমরা অ্যাকচুয়াল টেস্টে যাব ওইখানে আপনাদের এই জিনিসগুলা আনকমফোর্টেবল ফিল না হয়। যেমন ইনফরমেশন গ্যাদারিং এ আমাদের ওসিন্ট লাগবে। দেন যেটা বলছিলাম আমরা, যে আমি যখন কোনো কুকি বাইপাস করব বা জেডব্লিউটি টোকেনের সাথে ম্যানিপুলেশন করা ট্রাই করবো, আমাদের ক্রিপ্টোগ্রাফি লাগবে। তো যেই জিনিসগুলো আমাদের আসলে অ্যাকচুয়ালি লাগবে, বা মোটামুটি যেমন আপনি যদি ফরেনসিক অ্যানালাইসিস করেন তখন হচ্ছে আবার স্টেগনোগ্রাফিটা লাগবে। তো এই যেই বেসটা আছে, মানে আমাদের যে লাইন আপটা আছে ওইটার সাথে ম্যাচ করেই রাখা হয়েছে। তো এরপরে যদি আমাদের হাতে এক্সট্রা সময় থাকে আমরা এক্সট্রা জিনিসগুলোও দেখবো, সমস্যা নাই। আপাতত আমরা আমাদের লাইন আপে আগাই। আমাদের তো শেষে যদি ক্লাস থাকে তখন আমরা ওই জিনিসগুলো কভার আপ করে দিই। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল, সেটা হলো আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল ওটা তো আমরা সাবমিট করছি, ওটা ঠিকঠাক মতো হয়েছে কিনা যদি একটু জানাতেন বেটার হতো। অ্যাকচুয়ালি আমি ওইটার ফিডব্যাক দেওয়ার জন্য ওয়েট করতেছিলাম, বাট আনফরচুনেটলি সবাই আমাকে আজকেও অ্যাসাইনমেন্টটা দেয় নাই। লিনাক্স ফান্ডামেন্টালের যে অ্যাসাইনমেন্ট, আমি ওই দিন বলার পরে মাত্র 2জন আর একজন নতুন করে সাবমিট করেছে। আমি সবারটার জন্য ওয়েট করতেছিলাম আসলে। এখন বাকিরা কি দিবে না, এই কোশ্চেনটার অ্যান্সারটা যদি আজকেই দিতেন তাহলে বেটার হতো। ভাই একটা ডেডলাইন দিয়ে দেন। ডেডলাইন তো আসলে এইভাবে তো সময় নষ্ট করলে সমস্যা। আমি আশা করব যে ডেডলাইন নেক্সট ক্লাসের আগেই আপনারা সাবমিট করে দিবেন। তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে যেই সাবমিশন গুলা হয়েছে ওইগুলা নিয়েও কথা বলতে পারবো। তো আমার মতে এগুলা নিয়ে আর লেট না করাই বেটার। অলরেডি আরেকটা অ্যাসাইনমেন্ট আপনাদের পড়ে গেছে। আশা করব নেক্সট সপ্তাহের মধ্যে আপনারা যেই ক্লাসটা থাকবে ওই দিনের আগেই এই দুইটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ফেলবেন। আর স্টেগানোগ্রাফির অত অ্যাসাইনমেন্ট থাকবে না, ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট থাকবে, ওইটা আমি দিয়ে দিব। এটা আপনাদের কমপ্লিট করতে 1 ঘন্টার মতো লাগবে। একসাথে কমপ্লিট করে একসাথে দিয়ে দিতে পারেন যদি আপনারা চান। কারো যদি বাকি থেকে থাকে একটা এর মধ্যে দিতে পারেন, বাট বেটার হবে আলাদা আলাদা ফাইল করে ক্লাস ওয়াইজ পাঠিয়ে দিতে। আর নেক্সট ক্লাসে যখন আপনারা দিয়ে দিবেন আমরা তখন ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যে কারটা ঠিক আছে বা কারটায় ভুল আছে। কারণ সবাই যদি না দেয় আমি আসলে আলোচনাটা করতে পারতেছি না, কারণ হতে পারে বাকিদেরটা একটু ফল্ট থাকতে পারে, তখন ওইটা বাদ থেকে যাবে। তো আপনারা দিয়ে দিবেন নেক্সট ক্লাসের আগেই, মনে করে সাবমিট করে দিবেন। ঠিক আছে? ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর নেক্সট ক্লাসের আগে সব কমপ্লিট করে ফেলেন। আজকের ক্লাস এই পর্যন্তই।